আশা করি ভালো আছেন। আজকে আমার আলাপের প্রসঙ্গ এই মুহূর্তের জরুরি বিষয় মার্ক্সবাদ। এই মুহূর্তের জরুরি বিষয় পর্ব 6 পর্ব এবং বিষয় মার্ক্সবাদ। হালে বিভিন্ন মহলে গ্রামে সাধারণ পরিবারের থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমাজের সর্বস্তরে একটা আলাপ শোনা যায়। মার্ক্সবাদ আর প্রসঙ্গ নয়, সমাজতন্ত্র, মার্ক্সবাদ এগুলা সেকেলের ব্যবস্থা, এগুলার প্রসঙ্গ এখন আর নেই। তো আলাপ শুরু করি। মার্ক্সবাদের এক কথায় সংজ্ঞা দেওয়া একটু মুশকিল। তা মার্ক্সবাদ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় বিজ্ঞান অর্থাৎ দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে বিজ্ঞান। মার্ক্স পূর্ব হেগেলীয় ভাববাদ, কাল্পনিক। ইউটিউবে বিভিন্ন সময়ের অনেক দার্শনিক বিজ্ঞানীরা সমাজ ও রাষ্ট্র বিষয়ক অনেক আলাপ করেছেন। আমরা কার্ল মার্ক্সে এসে যেতে পেলাম সেটা হলো ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ দ্বান্দ্বিক ঐতিহাসিক বস্তুবাদের আলোকে বিজ্ঞানটা যখন আমরা দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে বিজ্ঞানটাকে পেলাম, অর্থাৎ রেশনালাইজ, সেই থেকে মানুষের হুশ জ্ঞান ওর পরিবর্তন এসছে। এখন মার্ক্সবাদের সহজ সরল আলাপ ছাড়া তো এটা সম্ভব নয়। সর্বসাধারণ মানুষ বলছে মার্ক্সবাদ এখন অপ্রাসঙ্গিক। তা একেবারে মূল মার্ক্সবাদের যারা শ্রমিক শ্রেণী তাদের কথাই বলি। একজন শ্রমিক, সে গার্মেন্টসের হোক, মাটি কাটার শ্রমিক হোক, মুচি মেথর হোক, সিটি কর্পোরেশনের ঝাড়ুদার হোক, যে একজন শ্রমিক, তার যেটা দরকার তার জীবন ব্যবস্থা আর বুর্জোয়া জীবন ব্যবস্থা, মধ্যবিত্তদের জীবন ব্যবস্থা এবং প্রয়োজনের এখানে পার্থক্য আছে। তাই শ্রমিক শ্রেণীর জীবন ব্যবস্থাটা এখন আমাদের দেশে কীরকম, সেখান থেকে বুর্জোয়া অধিবুদ্ধক শোষক শ্রেণীর জীবন ব্যবস্থার এখানে আলাপটা খুব বেশি করব না। তা একজন শ্রমিক, সে সকালে যে যখন ডিউটিতে শুরু করে, তার ডিউটি 3 থেকে 4 ঘন্টার ভিতরে সে শ্রম দেয়, যে কাজ করে, তাতে তার যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা সে মেটাতে পারে। অর্থাৎ সে হাট বাজার করবে, কাপড় চোপড় কিনবে, ওষুধপত্র কিনবে, বাচ্চাদের স্কুলের খরচে এসব দিবে, তাতে তার 4 ঘন্টার ভিতরে সে সেটা উপার্জন করে এবং 4 ঘন্টার যে শ্রম এটা তার নিজেরই লাগে। তারপরে একটা শ্রমিক যে সকাল থেকে রাত 12টা, এমনকি নাইট করে গার্মেন্টসের শ্রমিকরা, ওভারটাইম করে, ওর 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 সে সময়ের ভাতা ছিল না। আমি যে সময়ের কথা বলছি, নাইটে কোনো বাড়তি টাকা ছিল না, ওভারটাইমে কোনো বাড়তি টাকা ছিল না, মূল যেটা বেতন সেইটা। তাহলে 4 ঘন্টার পরে যে সে শ্রম করে যে মূল্য সৃষ্টি হয়, তার শ্রমের যেটা সৃষ্টি হয়, বাংলাদেশ সহ দুনিয়ার শ্রমিক শ্রেণী যেটা 4 ঘন্টা পরে যেটা সৃষ্টি করে, তা দিয়া এই সভ্যতা, তা দিয়া পৃথিবীর সব মানুষের বেতন ভাতা, সরকারের এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থাৎ একটা রাষ্ট্রের যাহা কিছু দরকার হয় তাহা 4 ঘন্টার পরে শ্রমিকরা যে শ্রম দেয় এবং তাদের থেকে যে মূল্যটা সৃষ্টি হয় তা দিয়ে করে। আর 4 ঘন্টার যে মূল্যটা, এটা একটা শ্রমিকের লাগে। তাহলে 4 ঘন্টা পরে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হলো, উদ্বৃত্ত মূল্যর কোনো সমাধান অতীত থেকে এ পর্যন্ত কোনো অর্থশাস্ত্রবিদ সঠিকভাবে দিতে পারে নাই। উদ্বৃত্ত সারপ্লাস ভ্যালু, শ্রমিক শ্রেণী যে সারপ্লাস ভ্যালু তার দ্বারা যে
সৃষ্টি হয়, এটার সমাধান কি? এটা হলো মার্ক্সবাদ। এক কথা মার্ক্সবাদ উদ্বৃত্ত সম্পদ বা উদ্বৃত্ত মূল্যের সমাধানটা কি হবে, এটা হলো মার্ক্সবাদ। এটা অতীতে কোনো সমাজ ব্যবস্থায় এটা ক্লিয়ার আসে নাই। বহু অর্থশাস্ত্রবিদ যেটা বলেছে সেটা শ্রমিকদের কল্যাণ ভাতা, ওই হসপিটাল সেবা, পুলিশ সেবা, বিদ্যুৎ সেবা ইত্যাদি দিয়ে বোঝাতে চেষ্টা করছে। কিন্তু তারপরেও এটা আত্মসাৎ করে ব্যক্তিগত মালিকানার ব্যবস্থায় যে উৎপাদন হয়, ব্যক্তিগত মালিকানায় যাহা কিছু উৎপাদন হয় 4 ঘন্টা পরের সব মূল্য যায় কার পকেটে? ব্যক্তির পকেটে, এবং ঘুরে ফিরে রাষ্ট্রের ফান্ডে যায়। রাষ্ট্র সেটি দিয়ে দেশ পরিচালনা করে। এই এর সহজ সরল উত্তর। আমার এখানে একটা মোরগ বারবার ডাক দেয়, একটু ডিস্টার্ব হয়, সরি। মোরগটাকে তাড়িয়ে দিলেও আবার আসে। যাই হোক, মূল কথায় আসি। তা শ্রমিক শ্রেণী যে বাড়তি মূল্য সৃষ্টি হয়, এটা খায় কে? এটা খায় সকল উৎপাদক শ্রেণীর বুর্জুয়ারা। উৎপাদক শ্রেণী বলতে আমি বোঝাতে চাচ্ছি যত প্রকার বেকার, যত প্রকার ওই যে কাজকর্ম করে না, ধনী পরিবারের 1-2 জন কাজ করে বাকি বসে খায়। এভাবে একটা জাতির উৎপাদক শ্রেণী কত, এটার কোনো হিসাব আমি দিতে পারছি না। তবে গোটা জাতির শ্রমের যে মূল্যটা, শ্রমিক, কৃষক, মেহনতি, অন্যান্য পেশায় নিয়োজিত যারা কাজ করে তাদের হাতে যে মূল্যটা সৃষ্টি হয় সেটা বসে খায়। আর সবচেয়ে কম ভোগ করে হলো ওই 3-4 ঘন্টা যেটা খাটে সেইটা। বাকি সে বিদ্যুৎ, কারেন্ট, রাস্তা হাঁটে, কিন্তু সে কর দিয়া, ট্যাক্স দিয়া হাঁটে, মাগনা হাঁটে না। দুনিয়ার সামনে এখন কি আমাদের যে মানব জাতির এই যে ধারাবাহিক জীবন ব্যবস্থা, যে মহাকালের পদযাত্রায় আমরা এসছি কোথায়? সাম্রাজ্যবাদী স্তরে। এর আগে যত ব্যবস্থা এসছে কোনো ব্যবস্থা টিকে থাকে নাই, বা তাদের ওই ধরনের কোনো দর্শন ছিল না। তাহলে মানব জাতি এমন একটা স্তরে এসছে যেখানে তার প্রযুক্তি, তার জ্ঞান, বিজ্ঞান তাকে অনেক সচেতন করেছে। সামনের দুনিয়াটা এখন কোথায় যাবে? সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা এটা বলতে পারে না, বা তাদের যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী, বেতনভুক্ত কর্মচারী, এবং তাদের যে গ্রামে শহরে কিছু ভাড়া করা চুনোপুঁটি আছে, তারা বলে বেড়ায় এই সাম্রাজ্যবাদ শাশ্বত, ওই কমিউনিস্ট ব্যবস্থার অপ্রাসঙ্গিক, এটা আর আসবে না। তারা এটা তাদের চাকরি রক্ষার্থের জন্য বলে। আমি বহু লোকের সাথে আলাপ করতে যেয়ে আমার কিছু বন্ধুবান্ধব অনেক সময় বলে ফেলে, এখন আর এই সব দিয়ে কি, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ বা মানব জাতির শোষণ নির্ভর, এটা শাশ্বত, এটা এখানেই থাকবে। আর কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদ, লেনিনবাদ, এটা একটা অপ্রাসঙ্গিক। তাদের সাথে আমি বেশি কথা বলি না, তাদেরকে এড়াই চলি, যেহেতু তাদের ইতিহাস জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আর তারা সাম্রাজ্যবাদের চাকরি করে, তারা পুঁজিবাদের চাকরি করে। কাজে জেনে শুনে তারা তাদের জীবন ব্যবস্থার কারণে এই প্রগতিশীল সমাজতন্ত্র, কমিউনিজমে যারা বিরোধিতা করে। এই মুরগিটার তা এদের লাগবে না। হ্যালো, সরি। সামনের দুনিয়া কোন দিকে যাবে? দুনিয়া এ পর্যন্ত পিছের দিকে যায় নাই, পিছের দিকে পৃথিবী যায় নাই, সামনের দিকে এগোচ্ছে। বিজ্ঞানটা এবং মানুষের চিন্তা ভাবনা, গবেষণাটা এমন স্তরে নিয়ে এসছে যে আগামী দিনে কি হবে এটা আমরা অনেকে কল্পনা করি না। যেমন আজকের মোবাইল,
আজকের প্রযুক্তির এক্স-রে মেশিন, আছে করোনার মেডিসিন, হাজারো রোগের চিকিৎসার যন্ত্রপাতি, এগুলো আগে আমরা ভাবিই নেই। ঠিক এই মুহূর্তে আমরা অনেক কিছু ভাবি না যে মানব সমাজ এগোচ্ছে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগোচ্ছে। এখন মানব জাতি বোঝে যে আমি কর্ম করি, আমি শ্রম করি, আমি স্কুল ভার্সিটি বানাই, সেখানে আমার ছেলে স্কুলে যায় না, আমি এত খাদ্য উৎপাদন করি, আমার 12 মাস চাল কিনে খেতে হয়, ভিক্ষা করে খেতে হয়, চুরি করে খেতে হয়, এগুলো সে বুঝে। এবং আমরা যারা খাই, টেবিলে বসে খাই, চালটা কোথায় সৃষ্টি হয়, ধানটা কোথায় সৃষ্টি হয় তা অনেকেই জানি না। এটা হাওড় বিলে আশ্বিন কার্তিকে, আরেকটা চাষাবাদ চৈত্র বৈশাখে, 2টা সিজনে বাংলাদেশে ধানের চাষ হয়। এখানে যে চাষাবাদ করে সে তো পুরুষ লোকেরা, নারী পুরুষ সম্মিলিতভাবে মাঠে জমিতে হাওড়ে বিলে কাজ করে, হয়তো বা আপনারা কেউ দেখেছেন। সেখানে তাদের গায়ের ঘাম না, চোখের পানি আর গায়ের ঘাম দুটোই মিশে তার গাটা ভিজে যাচ্ছে। এবং একজন কিষাণ বা ছোট্ট প্রান্তিক জমি মালিক, ছোট ছোট জমির মালিক, তারা যে চাষাবাদ করে, তারা এনজিও ঋণ নেয়, মহাজনী ঋণ নেয়, রাষ্ট্রের ব্যাংকের থেকে ঋণ নেয়। তারা তিনটা ঋণগ্রস্ত হইয়া ধান চাষ করে, এবং ধানটা হয়, বড় হয়, ধান পাকে, মাড়াই করে ধানটা যখন বাড়ি আসে তখন এটার অনেকগুলো প্রক্রিয়ায় ধান নাড়াকুটোর থেকে আলাদা করা হয়। এই যে সময়, তার যে ব্যয়, এটা সব ঋণগ্রস্ত, এবং সে 2 মাসের খাবার ঘরে রাখতে পারে না। বিভিন্ন দেনা, মহাজনী দেনা, ব্যাংক দেনা, আপনার এনজিও দেনা, এইসব দেনা দিয়ে তার 3 মাসের পরে আর খাবার থাকে না। 12 মাস, তার 12 মাস তার ছেলেপিলে নিয়ে তাকে চলতে হবে। এই যে চলার সময়টা কেমন, এটা আমরা কেউ অনুধাবন করতে পারবো না। এটা যদি একটা কিষাণ পরিবারের ছেলে মেয়েরাই জানে, আমরা কেউ জানি না। আমরা জানি টেবিলে ভাত আসে, মাংস আসে, মাছ আসে, আমরা খাই, এবং টেবিল পর্যন্ত তার যে ভাতটা আসে তাও ঘরের বুয়া, অর্থাৎ ঘরের চাকর রান্না করে টেবিলে সাজিয়ে দেয়, আমরা খাই, গল্প করি, ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে ঠ্যাং পা লাচায় গল্প করি আর হাসাহাসি করে ভাত খাই টেবিলে। এরা কি জানে তার টেবিল পর্যন্ত এই ভাতটা আসতে কতগুলো প্রক্রিয়া এবং কতগুলো দুঃখ কষ্টের হাত লেগেছে, অর্থাৎ শ্রম লেগেছে? আমরা জানি না। আমরা তাদের সাথে ব্যবহারটা কী করি? প্লেটটা ভালো ধোয়া না হলে তার মুখে থাপড় লাগাই। এমনকি কোনো কোনো জায়গায় কাজের মেয়েদের সাথে অনৈতিক কার্যকলাপ করে মেরে ফেলে, ছাদ থেকে ফেলে দেয়। অসংখ্য শ্রমজীবীদের উপরে নির্যাতনের কাহিনী বলতে গেলে বছর বছর বললেও শেষ হবে না। যাই হোক, সেদিকে যাব না। তবে আমরা যারা ভোগ করি, দালান কোঠা, রাস্তাঘাট, খাবার যারা ভোগ করি, আমরা এটা জানি না। এবং যারা ভোগ করে সেই সম্মানিত শ্রমিক, কৃষক, বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ, তাদের খবর রাখি না। তাদের মুক্তির কথাই হলো আছে সমাজতন্ত্রে। তাদের মুক্তির বৈজ্ঞানিক সমাধানটা দিয়েছে মার্ক্সবাদ এখানে। কিন্তু বর্তমানে কিছু কিছু লোকের মুখে শোনা যায় দুনিয়ার শান্তি আসতে পারে আল কোরআনে, আসমানে। আবার কেউ কেউ বলে দুনিয়ার শান্তি হতে পারে শ্রীমদ্ গীতায়। আবার কেউ বলে দুনিয়ার শান্তি আসতে পারে বাইবেলে। অর্থাৎ আসমানি কতগুলা গ্রন্থ আছে, সেই সম্প্রদায় ভাবে আসমানি কেতাব দিয়ে পৃথিবী চলতে পারে, ভালো হবে।
তাদের এই চিন্তা তাদের কাছে থাক, আর সমাজের ধারাবাহিক যে গতি, বিজ্ঞানের যে অগ্রগতি, সেখানে থেকেই আমাদেরকে ভাবতে হবে। সাম্যবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, মার্ক্সবাদ একটা নামের সাথে, মার্ক্সবাদের লক্ষ্যে কার্ল মার্ক্স, কিন্তু আমরা বিভিন্ন আবিষ্কারের পিছনে যে আবিষ্কার করে তার নামটাই আমরা পাই। সেই হিসেবে বৈজ্ঞানিক সাম্যবাদ, সমাজতন্ত্র বা দান্দিক ঐতিহাসিক বস্তুবাদের উদ্ভব কার্ল মার্ক্সের দ্বারা, সেজন্য তার নাম অনুসারে এটা বলা হয় মার্ক্সবাদ না বলে আরেকটা বলা যায় যে দান্দিক ঐতিহাসিক বিজ্ঞান, দান্দিক ঐতিহাসিক সায়েন্স। তখন এই নামটা থাকে না। সায়েন্স কি? এটা দান্দিক বস্তুবাদী সায়েন্স। এই সায়েন্স ভাববাদী না। এই সায়েন্স ভাবনা করে কিছু বলা যায় না। এটা কতগুলো এক্সপেরিমেন্টে কনফার্ম হওয়ার পরে আমরা একটা বস্তু বলতে পারি। যেমন পানি একটা উপাদান নিয়ে পানি না, যেমন আমাদের ব্লাডের কয়েকটা উপাদান নিয়ে ব্লাড। খালি ব্লাড বললে এটা ভুল হবে, ব্লাডটা কতগুলো উপাদানে। এখন দান্দিক যে সায়েন্সটা ওভাবে ভাববাদ, অধিবিদ্যক, কাল্পনিক, মন গড়া ধারণা ইত্যাদির সংমিশ্রণে যে সায়েন্সটা, এটা হলো ভাববাদী সায়েন্স। আর মার্ক্সীয় সায়েন্সটা, মার্ক্সবাদের সায়েন্সটা হলো দান্দিক ঐতিহাসিক বস্তুবাদের আলোকে এই সায়েন্সটা, এই সমাজ বিজ্ঞানটা। কাজে এই সমাজ বিজ্ঞানটা পৌঁছে যায় নাই, এই সমাজ বিজ্ঞানটা পৌঁছে যাবে না। আমরা পৌঁছে যেতে দেখি তালুকদারি যুগ, সামন্ত যুগ, স্ল্যাব যুগ, ফিউডাল যুগ পচে গেছে, কিছু নাই। আজকের যে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, এটার পছন্দ ধরেছে, এগুলো পচে যাবে। আর সমাজ বিজ্ঞান অর্থাৎ মানব জাতির যতকাল আছে ততকাল তার সায়েন্স থাকবে, ততকাল তার অগ্রগতির পথ যা আছে তার থেকে উন্নত পথ আরও আবিষ্কার হবে। কাজে মার্ক্সবাদ ওরকম এই তালুকদার জমিদারের যুগের একটা মতবাদ না যে এটা পচে যাবে, এটা অপ্রাসঙ্গিক হবে, এটা অপ্রাসঙ্গিকও হবে না, এটা পচেও যাবে না। তবে মানব জাতির অগ্রগতির সাথে সাথে সমাজ, চিন্তা, চেতনা সব কিছু কালচার একটা পরিবর্তন হয়। সায়েন্স অর্থাৎ মার্ক্সবাদও তার সাথে সঙ্গতি রেখে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ, সংশ্লেষণ এইসবের ভিড়ে দিয়ে মার্ক্সবাদ থাকে। অর্থাৎ শোষণ নিপীড়ন, শোষণ ব্যবস্থা যতকাল থাকবে ততকাল মার্ক্সবাদ থাকবে। এখন পৃথিবীর সব কিছুই শাশ্বত নয়। আমরা বলি পৃথিবীর কিছু শাশ্বত নয়, মার্ক্সবাদ শাশ্বত নয়। মার্ক্সবাদের প্রোগ্রাম কমিউনিজম পর্যন্ত মার্ক্সবাদের প্রোগ্রাম, কমিউনিজমের পরে মার্ক্সবাদ প্রাসঙ্গিক থাকবে না। অর্থাৎ আর সুখের পরে আর কি থাকে? তো সুখের পরে ওই যে কিছু আছে না, বুতে পাওয়া লোক সুখ চাই না, সুখ চাই না, ভালো লাগে না, দুঃখ বেদনার যুগে ফিরে যাই। কেউ কেউ বলতে পারে অলস মস্তিষ্কে কমিউনিজমে এরকম ভাববে না। কমিউনিজমটা হচ্ছে কি একটা ব্যবস্থা যেটা শানিত হবে, আরও শানিত হবে, আরও উন্নত হবে। সে প্রাচীনকালের রেল ইঞ্জিনটা, প্রাচীনকালের এই উড়োজাহাজ, এটা প্রাচীনকালে হালে যে কম্পিউটারটা, এটা কি পচে যাচ্ছে? এটা পচে যাচ্ছে না, ওটা ডেভেলপড হচ্ছে। কাজেই সমস্ত আবিষ্কারের উন্নত স্তরে যাবে। উন্নত স্তরের পরে আবার কি থাকে? উন্নত স্তরের পরে উন্নতই থাকে। মানুষ সেটা অতীতের অনুন্নত রেল ইঞ্জিন আমরা মিউজিয়ামে দেখতে পাই, চিড়িয়াখানায় দেখব,
সমাজের পচা গলা ব্যবস্থাগুলা, দর্শনগুলা যেগুলো পচে গেছে সেগুলো এখন আর নেই। এগুলো দেখতে হলে আমাদের চিড়িয়াখানা বা মিউজিয়ামে যেতে হবে। কাছে দুনিয়ার অতীতে ফেলে এসছি এমন সব ব্যবস্থা এখন আর নাই। ওগুলো পেতে হলে ইতিহাসের বই পড়তে হবে বা মিউজিয়ামে যেতে হবে। কাজেই আগামী দিনের যে মার্ক্সবাদের যে প্রোগ্রাম কমিউনিজমের পরে কি হবে? কমিউনিজমের পরে ওটা আরও শানিত হবে, আরও ভালো হবে, আর কিছু না। তো অনেকেই প্রশ্ন করেন কমিউনিজম এত ভালো জিনিস, তা রাশিয়ায় থাকলো না কেন বা বিভিন্ন দেশে থাকলো না কেন? রাশিয়ায় থাকলো না কেন? ওটা রাশিয়ার পিপলস, রাশিয়ার ওয়ার্কার্স ক্লাস, রাশিয়ার শ্রমজীবী মানুষেরা এটাকে বিদ্রোহ করে উৎখাত করে নাই। পৃথিবীর সমাজতন্ত্রের দেশের শ্রমিক কৃষকরা বিদ্রোহ করে এটা তাড়িয়ে দেয় নাই। তারা বলেনি যে অতীত ভালো ছিল, পুঁজিবাদ ভালো ছিল, দাস ব্যবস্থা ভালো ছিল। এটা ওই দেশের পিপলস বলে নাই। ওই দেশের শ্রেণী সংগ্রামে পার্টির ভিতরে পেটিবুর্জ শ্রেণী যারা ছিল তারাই এটা করেছে। এখন মার্ক্সবাদে একটা কথা আছে যে যতকাল শ্রেণী থাকবে ততকাল কমিউনিস্ট পার্টির ভিতরে সেই শ্রেণীর প্রতিনিধি থাকবে, সেই শ্রেণীর লোকেরা থাকবে। কাছে মার্ক্সবাদ একটানা চলতে পারবে না, কমিউনিস্ট পার্টি একটানা চলতে পারবে না। তাকে হুচট খেতে হয়, স্লিপ খেতে হয়। যেহেতু কমিউনিস্ট পার্টির ভিতরে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি থাকে, আদর্শিকভাবে মতাদর্শগতভাবে এক স্তম্ভ কমিউনিস্ট পার্টি না হওয়া পর্যন্ত ততকাল কমিউনিস্ট পার্টিরও পিছল খাওয়া বা হুচট খাওয়ার ভয় থাকে। ঠিক অনুরূপ কাজ হয়েছে সোভিয়েত রাশিয়ায়, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, চেকোস্লাভ, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি। এইসব সমাজতন্ত্র ওখানে থাকে নাই। এর কারণ এইসব কমিউনিস্ট পার্টির ভিতরে অন্য শ্রেণী ছিল এবং তারা এক স্তম্ভিক কমিউনিস্ট পার্টি করতে পারে নাই। কমিউনিস্ট পার্টি হবে এক স্তম্ভী, সেখানে অন্য কোনো মতাদর্শ গ্রহণ করা হবে না বা থাকবে না। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি হচ্ছে মানব সমাজের সার জিনিসটা, মানব সমাজের সার জিনিসটা বা একটা রাজনৈতিক দলের সার জিনিসটা, অর্থাৎ মূলটা, অর্থাৎ মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট থাকতে হবে। তবে এটা সম্ভব না। এটা শ্রেণী যতদিন থাকবে কমিউনিস্ট পার্টির ভিতরে এসব উপসর্গ থাকবে বা নতুন করে আসবে। কমিউনিস্ট পার্টিকে এইগুলো খেয়ালে রেখে তার স্ট্রাগলটা চালিয়ে যেতে হবে। রাশিয়ার সবচেয়ে সমস্যা হচ্ছে স্টালিনের পরে, লেনিনের পরে, স্টালিনের পরে শ্রেণীহীন সমাজ ঘোষণা করে দেয় ইলিয়াচিন, ওই নিকিতাই ক্রুশ্চেভ। এরা বলে কি রাশিয়ার শ্রেণীহীন সমাজ। কাজেই আজ শ্রেণী সংগ্রামটা রাশিয়ার ভিতরে ছিল না। এবং সেই ক্ষেত্রে পার্টির ভিতরে যে সমস্ত বুর্জুয়ারা ছিল তারা চাঙ্গা দিয়ে ওঠে এবং আমেরিকা সহ বহির্বিশ্ব সাম্রাজ্যবাদীদের সাথে হাত করে ক্ষমতায় চলে আসে। এই হলো সমাজতন্ত্র না থাকার মূল বিষয়। এখন কমিউনিস্ট পার্টির সামনের দিনগুলা, এখন বাস্তবে পৃথিবীর কোনো জায়গায় কমিউনিস্ট পার্টি নাই। হ্যাঁ, আমিও বলি নাই, কিন্তু কমিউনিস্ট আকাঙ্ক্ষী অর্থাৎ সমাজের দ্বন্দ্ব সংঘাতগুলা, পুঁজিবাদ বনাম ওয়ার্কার শ্রেণী, পুঁজিবাদ বনাম বিভিন্ন জাতিতে যে দ্বন্দ্ব সংঘাত এবং ভূ রাজনীতি এবং পুঁজিবাদের যে সংকট, সম্পদ নিয়ে যে সংকট, এই সংকটগুলো তীব্র হচ্ছে। এখানে ওয়ার্কার্স ক্লাসের যে সংগঠনগুলা, মজদুর শ্রেণীর সংগঠনগুলা ঐতিহাসিক নানান অসুবিধার কারণে আমি সেদিকে এ পর্বে আলাপ করব না। এরা বুর্জুয়াদের থেকে দুর্বল আছে। সব দেশের পাতি বুর্জুয়া, অন্যান্য সুবিধাবাদী শ্রেণীর সংগঠনগুলো শক্তিশালী, ওয়ার্কার্স ক্লাসের সংগঠনগুলা দুর্বল আছে, সাময়িক দুর্বল আছে। কিন্তু অল অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কার্স ক্লাসের যে দুঃখ, এই দুঃখটা সবার এক আছে।
কাজে ওয়ার্কার শ্রেণী ক্রমান্বয়ে এটা বুঝতেছে এবং ওয়ার্কার শ্রেণী বুঝবে এইটা যে আমার ছেলে, আমি ভার্সিটি বানালাম, সেখানে আমার ছেলে স্কুলে যায় না। আমি খাদ্য তৈরি করলাম, সেটা আমি খাই না। আমি রাস্তা তৈরি করলাম, সেখানে আমি গাড়ির তলে পড়ে মরি। ওই রাস্তায় আমি গাড়িও নেই, আমি হাঁটতে গেলে পায়ের তলে পড়ি। ওয়ার্কার শ্রেণীকে বুঝতে সময় লাগে। প্রতিটি সমাজ ব্যবস্থার যে জ্ঞানটা, ওই জ্ঞানটা স্কুল কলেজে পড়ে হয়নি। ওই সমাজের একটা দীর্ঘ সময়ের যে ব্যবস্থা, ওই ব্যবস্থা থেকে মানুষ শেখে। কাজে হালে বুর্জুয়া ব্যবস্থা বা সমাজবাদী বিরাট সময়ের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থার ভিতর দিয়ে ওয়ার্কার্স ক্লাস শিখবে। ওয়ার্কার্স ক্লাসকে শেখার জন্য কোনো কমিউনিস্ট স্কুল নেই, কোনো পাঠশালা নাই, কোনো ভার্সিটি নেই। এটা শুধু আজকে না, অতীতের সব ব্যবস্থার মানুষ জ্ঞানী হয়েছে। একটা সমাজের হাজার শত বছরের অনুশীলনের পরে একটা জ্ঞান আসছে। সামনের জ্ঞানটা কি আসবে? সামনের জ্ঞানটা আসবে, আমি দুনিয়ার সব কিছু সৃষ্টি করি, খাদ্য সৃষ্টি করি, রাস্তা বানাই, অফিস আদালত বানাই, আমি দুনিয়ার সবচেয়ে পরাজিত। তাহলে আমার হাতের সৃষ্টি জগৎটায় আমি প্রজা, আমার হাতের সৃষ্টি খাবার আমার ছেলেবেলে খায় না। দ্রুত তাকে এই জ্ঞানতে উদ্বুদ্ধ করবে। এবং বর্তমান যুগ হয়েছে কি সর্বহারা আন্দোলনের যুগ, ওয়ার্কার্স ক্লাসের যুগ। ওয়ার্কার্স শ্রেণী তার দুনিয়াটাকে, তার বিশ্বটাকে সে নিজে মালিক হবে। এখন পৃথিবীর মালিক উৎপাদক শ্রেণী, শোষক হলো পৃথিবীর মালিক। পৃথিবীর মূল মালিক পৃথিবীর সভ্যতা বলতে তার ভিতরে খাদ্য খাবার সহ পৃথিবীর সব সভ্যতা শ্রমজীবীদের হাতে। শ্রমজীবী মানুষের এটা এখন দ্রুত অনুধাবন করছে, বুঝতে পারতেছে এবং ক্ষয়িষ্ঠ সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এটা পচা হয়ে যাবে, এটা বাসি হয়ে যাবে। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদের মত এটা বাসি হওয়ার জিনিস না, এটা পুরনো হওয়ার জিনিস না। মানব জাতি যতদিন আছে, মানব জাতির ভিতরে যতদিন শ্রেণীতে বিভক্ত আছে, ততদিন কমিউনিস্ট পার্টি থাকবে। কিন্তু ওই যে সরকারি যে দালাল আছে না, বেতনভুক্ত সরকারি বুদ্ধিজীবী, সাম্রাজ্যবাদের জ্ঞানী গুণী, সাম্রাজ্যবাদের যে চুনোপুটি, এদের মুখে শুনবেন মার্ক্সবাদ মিথ্যা, সমাজতন্ত্র অপ্রাসঙ্গিক। ওদের মুখে শুনবেন, ওদের মুখের কথায়, ওদের চিন্তায় মার্ক্সবাদ সাম্রাজ্যবাদ টিকে থাকতে পারবে না। ওরা বেতনভুক্ত, ওদেরও জীবন ধারণের জন্য পথ হলো দালালি করা। কাজেই আমি যারা না বুঝে বলেন, না বুঝে সমস্ত তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ইতিহাস দেখুন, আপনারা মার্ক্সবাদ লেনিনবাদ বুঝতে চেষ্টা করুন, বুঝা মতবাদও বুঝতে চেষ্টা করুন, শ্রমজীবী মানুষকে বুঝতে চেষ্টা করুন, তবে ক্লিয়ার হবে। কিন্তু আপনারা আন্দাজ করে, আপনারা যেহেতু সাম্রাজ্যবাদের বেতনভুক্ত, আপনাদের চাকরি রক্ষা করতে হবে, তারা আপনারাও না খেয়ে থাকবেন। কিন্তু প্রকৃতির সামনে দাঁড়াবেন না, আপনাদের পরাজয় নিশ্চিত। অতীতের তালুকদাররা, জমিদাররা, চৌধুরীরা, খনকাররা আর নাই, তাদের কিচ্ছু নাই। আজকের সাম্রাজ্যবাদের যে সমস্ত নেতারা, সাম্রাজ্যবাদী যে দস্যুরা ভয় দেখায়, পৃথিবীর সাম্রাজ্যবাদী দেশের নেতারা, আমি এখানে নাম বলবো না, তারা পারমাণবিক শক্তির জোরে কথা বলে, ব্যালিস্টিক অস্ত্রের বলে তারা কথা বলে, এবং তারাও জানে না, তারাও ইতিহাস জানে না। এই পারমাণবিক অস্ত্রের জোরে যারা কথা বলেন, আর শ্রমিক শ্রেণীর, উৎপাদক শ্রেণীর, সরবরাহ শ্রেণীর যেই শক্তি আছে, সেই শক্তির জোরে আমি কথা বলতেছি। আমার হাতে পারমাণবিক অস্ত্র নাই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু ওগুলো আমার হাতে
আসতে যে কোনো টাইমে আসতেও পারে। আপনার যারা পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, গ্রেনেড, রাইফেল, বন্দুক যারা বানায়, ওরা শ্রমিক। ওরা জানে এই অস্ত্র কোথায় কিভাবে কারা ব্যবহার করবে। ওরা ঘুরে দাঁড়ালে ওই পারমাণবিক অস্ত্র আমার হাতে আসতে পারে। আর আমরা কারা? আমরা মজদুর শ্রেণীর প্রতিনিধি, আমরা মজদুর শ্রেণীর পক্ষের লোক। আচ্ছা, আজকে আমার আলাপ ছিল এই মুহূর্তের জরুরি বিষয় মার্ক্সবাদ। আলাপ হলো, আমি সাথে আছি, আপনার সাথে থাকবেন। এর পরের পর্বে আবার আলাপ হবে। থ্যাংক ইউ।